গাইনি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ওজিএসবি তাদের নিজেদের অর্থায়নে আজ থেকে ২৭ বছর আগে তৈরি করেছে ওজিএসবি হাসপাতাল। স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিষয়ক সব ধরনের সেবা তারা স্বল্প মূল্যে দিয়ে যাচ্ছেন বছরের পর বছর। আমাদের আজকের আলোচনার বিষয় ওজিএসবি হাসপাতালের সেবা ও খরচ। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন অধ্যাপক সামিনা চৌধুরী, চেয়ারম্যান ওজিএসবি হাসপাতাল অ্যান্ড IRCH। আমাদের সঙ্গে আরও আছেন ওজিএসবির মহাসচিব অধ্যাপক ডাক্তার গুলশান আরা বেগম। আমাদের সঙ্গে আরও আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার সিরাজুল করিম, পরিচালক ওজিএসবি হাসপাতাল। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরীর কাছে জানতে চাইব যে ওজিএসবি কেন মনে করলো যে আসলে এই ধরনের একটি হাসপাতাল প্রতিষ্ঠা হওয়া দরকার। আমি তোমাকে একটু যদি আগে থেকে বলতে চাই যে আমাদের এই ওজিএসবি সংগঠনটি কেন জন্ম লাভ করলো, এবং তুমি জেনে খুশি হবে যে এর পিছনে একটা মহান ইতিহাস আছে। 1972 সনে যখন নির্যাতিতা নারীদের সেবা দেওয়ার ভীষণ রকম প্রয়োজন ছিল, বঙ্গবন্ধু এসে ডাক দিয়েছিলেন যে এদের পাশে আপনারা কি করে এদের সেবা দিবেন। তখন আমাদের যারা সিনিয়র ছিলেন তারা তখন একসাথে হয়ে চিন্তা করলেন যে এদেরকে আমরা কিভাবে সেবা দিব, এই নির্যাতিতা নারীদেরকে কিভাবে আমরা সেবা দিয়ে তাদের পাশে দাঁড়াবো। সেই সাথে আমাদের তখন মাতৃমৃত্যু অনেক সংখ্যা অনেক বেশি ছিল। তখন তারা একসাথে হয়ে এই সোসাইটিটা তৈরি করেন এবং তার কর্মকাণ্ডের মধ্যে যেটা আমাদের যে আমরা নারী স্বাস্থ্যের সেবা দিব, মাতৃস্বাস্থ্যের সেবা দিব, সেই উন্নয়নের জন্যই কিন্তু আমাদের এটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেখানেই আমরা হাঁটি হাঁটি পা পা করে প্রায় 50 বছর আমাদের পূর্ণ হলো। এবং এইখানে আমি বলবো যে আমরা 27 বছর আগে ওজিএসবি হাসপাতালটি আমরা, এবং পুরো নামটি যদি বলি ওজিএসবি হাসপাতাল অ্যান্ড IRCH, অর্থাৎ ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ। এবং এটা যে আমরা শুধু সেবা দিচ্ছি, পেশেন্টের সেবা দিচ্ছি তাই নয়, এটা একটা অনেক বড় একটা ট্রেনিং সেন্টার। সেই সাথে আমাদের একটা গবেষণার একটা বিরাট সুযোগ এখানে রয়ে গেছে, এবং সেইটা আমাদের কিন্তু অঙ্গীকার দিয়ে সেইটাকেও আমরা সেই অনুযায়ী আমরা এটাকে নিয়ে যাব। এবং 1995 সালে আমাদের প্রথম এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। এটা যেটা দেখছো এটা হচ্ছে পরবর্তীতে 2009 স্থাপিত হয়েছে, এটা আমাদের নিজস্ব জায়গায়। কিন্তু আমরা যখন 1995 সালে শুরু করেছিলাম সেটা হলো মিরপুর 1-এ, ওটা একটা ভাড়া করা বাসায় আমরা শুরু করেছি। সেটা কিন্তু এই সব রকম সেবাই দিচ্ছে, সেটা চলমান রয়েছে। এবং এই 27 বছরে আপনাদের সেবার পশটা আরও বেশি বাড়িয়ে যাচ্ছেন আর কি দিনের পর দিন। আপনার কাছে আসবো বা অধ্যাপক গুলশানার আপনার কাছে জানতে চাইবো যে ওজিএসবি হাসপাতাল আসলে কি ধরনের সেবা দিয়ে থাকে, কত ধরনের সেবা দিয়ে থাকে, সেটা যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এখন টিভিকে এই হসপিটালটি সম্বন্ধে এই জানার আগ্রহ প্রকাশ করার জন্য। প্রসূতি সেবা সেই প্রি কনসেপশন কাউন্সেলিং থেকে শুরু করে একদম ডেলিভারির পর পর্যন্ত যতগুলো সেবা প্রয়োজন হয় মায়ের, সে সেবাগুলোর এখানে বিদ্যমান। আরেকটা আছে হচ্ছে যে স্ত্রীরোগ বিষয়ে যতগুলো সমস্যা আছে, যেরকম অ্যাবর্শন আছে, তারপরে অপারেশনগুলো করা লাগে, টিউমারের চিকিৎসা, ফাইব্রয়েড জরায়ুর চিকিৎসা, ওভারিয়ান টিউমারের চিকিৎসা, এটা যে শুধু প্রচলিত পদ্ধতিতে দেওয়া হয় তাও না, যদি যেটা উন্নত চিকিৎসা যেরকম হিস্টেরোস্কোপি, ল্যাপারোস্কোপি, সেগুলোও এখানে আছে। এবং এটা যেহেতু একটা রিসার্চ ইনস্টিটিউট, এই রিসার্চ ইনস্টিটিউটে ওজিএসবির সদস্যদের তাদের যাতে ক্লিনিক্যাল এক্সিলেন্সটা ডেভেলপ করে সেজন্য কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। সেই ট্রেনিংগুলো সমস্তগুলোই ল্যাপারোস্কোপি, হিস্টোস্কোপি থেকে শুরু করে সেফ ডেলিভারি যেটা হবে সেটারও ট্রেনিং হচ্ছে এইখানে দেওয়া হয়। সবগুলোই এখানে বিদ্যমান। আপনার কাছে আসবো আমি ডাক্তার সিরাজুল করিম, আপনার কাছে জানতে চাইবো যে মানুষের সেবা নেয়ার ক্ষেত্রে খরচের প্রসঙ্গটা সবার সামনে আসে। যদি এটি সরকারি হাসপাতাল নয়, কিন্তু আমরা জানি এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। এখানে খরচের তারতম্যটা অন্য হাসপাতালের থেকে আসলে কেমন, যদি আমাদের ধারণা দেন। আমরা পেশেন্টের সামর্থ্য এবং সর্বনিম্ন কত কম খরচে আমরা একটা সেবা গ্রহীতাকে সেবা দিতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য থাকে এখানে। তো সেই হিসাব করে আমাদের সেবাগুলো, আমাদের সেবা মূল্যগুলো ওইভাবে এখানে নির্ধারণ করা হয়েছে। এবং পরিচালক হিসাবে আমার কোনো রোল নাই,
একটা পেশেন্টের কাছ থেকে 1 টাকা সেবা মূল্যের অতিরিক্ত নেওয়ার সুযোগ নাই। এবং আরেকটু তথ্য দিতে পারি আপনাকে যে আমাদের এখানে সেবা মূল্যের তালিকা একেবারে আউটডোরে পেশেন্টটা ঢুকার পরেই সাথে সাথে তার চোখে যেন পড়ে সেই হিসাবে সম্পূর্ণ মূল্য তালিকাগুলো দেওয়া আছে। সেবা নেবার আগে যেন সে জানতে পারে যে কত টাকা সেবাটি নিচ্ছে। আচ্ছা, এটার পরেও আমাকে এই ক্ষমতা ওজিএসবি চেয়ারম্যান আমাদেরকে দিয়েছেন, কমিটি দিয়েছেন যে যদি এরপরেও কোনো রোগী সেবা মূল্য পরিশোধ করতে না পারে এবং যদি দেখা যায় যে সে সত্যিই দরিদ্র এবং তার এই ক্ষমতা নাই, সেই ক্ষেত্রে আমাকে এই ডিসক্রিপশন দেওয়া আছে তাদেরকে কম মূল্যে বা বিনামূল্যেও দেওয়া, কোনো ক্ষেত্রে বিনামূল্যেও দেওয়া, এই সুযোগটা আছে এখানে। এবং আরেকটা সুযোগ আছে আমাদের এই সমস্ত রোগীদের জন্য, এখানে একটা জাকাত ফান্ড আছে। আমাদের যারা ওষুধও কেনার পয়সা থাকে না তাদেরকে আমরা ওই জাকাত ফান্ড থেকে ওষুধ কেনার পয়সা। আমি আবারও আসবো, আমি সামিনা চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে এই যে একটি বিশাল হাসপাতাল আমরা দেখছি যে এখানে সব ধরনের সুবিধাই আসলে আছে, এনআইসিইউ আছে, আইসিইউ আছে, আউটডোর আছে, নানা ধরনের ওয়ার্ড আছে, কিন্তু রোগীদের ফ্লোটা আমরা আসলে কেন কম দেখতে পাচ্ছি, আপনি কি মনে করেন? 1 নম্বর কথা আমি বলবো যে প্রচারণা খুব কম। আমরা সেইভাবে এখানে প্রচারে নামতে পারিনি, সেটা একটা আমি বলবো। আর উপরন্তু যাদের সাথেই আমরা যোগাযোগ করি তারা প্রথমে রাজি হয়, কিন্তু পরবর্তীতে জানি না কেন আমাদের এখানে না পাঠিয়ে অন্য জায়গায় পাঠায়। কিন্তু আমার এখানে একটি প্রশ্ন আছে যে একটি রোগী যদি ভালো সেবা পায় সেই রোগী কিন্তু আসলে রোগীকে নিয়ে আসে, এটাই ঘটে থাকে, সেটা এখানে কেন হচ্ছে না? না 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 না, সেটা এত সত্য কথা এবং সেটা কিন্তু প্রমাণিত যে আমরা এখানে একটা জিনিস করি যে রোগী যাওয়ার সময় তার একটা পরামর্শ বা তার সেবা কেমন পেয়েছে সেটা আমরা তাদের মূল্যায়ন করতে বলি, এবং তুমি জেনে খুশি হবে যে তারা খুবই এটা ভালো মূল্যায়ন দিয়ে থাকে। এবং ওখানে কিন্তু একটা কথা আমাদের আছে, আপনি কার কাছ থেকে জানলেন যে এখানে সেবা পাওয়া যায়? অধিকাংশ জায়গায় বলেছে এখানে যারা সেবা নিয়েছে তাদের কাছ থেকেই আমরা জেনেছি। কাজে এইভাবেই আমাদের এখানে এটা প্রচারটা হয়েছে। বিশেষ করে কোভিডকালীন সময়ে চ্যালেঞ্জ নিয়ে আমরা কোভিড ইউনিট করেছি এবং কোভিড ইউনিটে আমাদের 8টা বেড এবং আইসিইউ আমরা করেছি। নিজেদের অর্থায়ন এর যেভাবে পেরেছি আমরা টাকা পয়সা জোগাড় করে আমরা কিন্তু এইটা চালু রেখেছি। তুমি জেনে খুশি হবে যে আমরা সেই সময় প্রায় 35 জন রোগীকে আমরা সেবা দিয়েছি। এটা অনেক ভালো খবর। আমি আপনার কাছে আসবো, আমি গুলশান আরা অধ্যাপক আপনার কাছে জানতে চাইবো যে সিজারিয়ানের এবং স্বাভাবিক প্রসবের এক ধরনের খরচ আমরা সারা বাংলাদেশে জানি, এটি একেবারে 10,000 থেকে 1 লাখ 1.5 লাখ পর্যন্ত। এখানে আসলে কত টাকা নেওয়া হয় যদি বলেন? এইখানে আসলে প্যাকেজটা কিন্তু অনেক কম, যে এই যে 15,000 টাকা প্যাকেজ, যে এই প্যাকেজটা কিন্তু সমস্ত কিছুকে ইনক্লুড করে, শুধু এর মধ্যে ওষুধটা বাকি থাকে সিজারিয়ানের। তো তার মধ্যে এইখানে ডাক্তারের আছে, ওটির আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, নার্সদের যেটা থাকে সেটা আছে, পোস্ট অপারেটিভ চার্জ সবগুলো মিলে সিজারিয়ানে মাত্র 15,000 টাকা খরচ হয়, মাত্র 15,000। আর ডেলিভারি চার্জ যেটা সেটা হচ্ছে সব কিছু মিলে মনে হয় 7,000 টাকার মতো পড়ে। ওষুধ হলে আসলে খরচ আর কতটুকু বাড়তে পারে রোগীর পকেট থেকে? ওষুধ হচ্ছে এটা তো বিভিন্ন ভ্যারিয়েশন আছে, কার কি রকম লাগে এটাও আছে। যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ না করে, স্বাভাবিকই যদি থাকে কমপ্লিকেশন ছাড়া, সেই ক্ষেত্রে কিন্তু 1,500-এর মতো মনে হয়। মানে সব মিলে কখনোই 20,000-এর কাছে যায় না আসলে, 20,000-এর কাছে এটা যায় না। আমি আসবো ডাক্তার সিরাজুল করিম আপনার কাছে, জানবো যে সিজারিয়ান এবং স্বাভাবিক প্রসব ছাড়া অন্য যে সেবাগুলো আপনারা দিয়ে থাকেন সেগুলোর খরচের কথাগুলো আমরা একটু ইন্ডিভিজুয়ালি জানতে চাই। আচ্ছা, এখানে অন্যান্য খরচের ভিতরে ল্যাপারোস্কোপি আছে। সেই ল্যাপারোস্কোপির চার্জ হলো টোটাল 3টা রেটে আমাদের এখানে করা আছে, 20,000, 25,000 এবং 30,000। সেটা কেস ভেদে এবং পেশেন্টের অ্যাফোর্ডেবিলিটি কথা চিন্তা করে এটা করা হয়েছে। অন্যান্য প্যাথোলজিক্যাল যে ইনভেস্টিগেশনসগুলো আছে সেগুলো সবচেয়ে কম দামে এখানে দেয়া হয়ে থাকে। কেমন, আপনি যদি 2-1টা টেস্টের খরচ যদি বলেন? যেমন ধরেন একটা ব্লাড সিবিসি 150 টাকা, বাইরে সেটা অনেক বেশি আছে। তারপরে এক্সরে চেস্ট আমরা এখানে করি 400 টাকায়, ফিল্মের দামে তো 250 টাকার বেশি পড়ে যায়, আরও বেশি পড়ে। তাই এরকম আমরা সবগুলাই চার্জ এখানে রিডাকশন প্রাইসে করা আছে। আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। আমি ডাক্তার সামিনা চৌধুরী আপনার কাছে জানবো যে সেবা আসলে 24 ঘন্টায় কারা দিচ্ছেন, কোন চিকিৎসকরা এখানে আসছেন, নার্সের ফ্যাসিলিটিসটা কীরকম, অন্যান্য যে সহায়ক জনবলের সেই চিত্রটা আপনার কাছে জানতে চাই। এটা আসলে একটা হাসপাতাল, কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট আমরা এখানে দিয়ে থাকি, কাজে 24 ঘন্টায় এটা খোলা আছে
এবং 24 ঘন্টাই আমাদের সব লেভেলেরই মানুষ সেবা দিয়ে থাকেন। আমাদের এমার্জেন্সি মেডিকেল অফিসার আছে, এমনি মেডিকেল অফিসার আছে, কনসালটেন্টরা থাকেন, আমাদের অনেক কনসালটেন্ট আছেন এবং দু একজন একদম কাছাকাছি থাকেন। কাজে আমরা সেইভাবে কিছু রিক্রুট করেছি যাতে যে কোনো বিপদে ওনারা যেন ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই থাকেন, যে সাথে সাথে আসতে পারে। এবং আমরা যেটা ইদানিং চিন্তা করছি যে আমরা একজন রেসিডেন্সিয়াল একজন সার্জনই আমরা 24 আওয়ার্স রাখবো এখানে, তাতে আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারি যে যে কোনো সময় যেন কোনো রকম রোগীদের সেবার অসুবিধা না হয়। ডাক্তার গুলশানারা আপনার কাছে জানতে চাইবো যে সিজারিয়ান বাড়ার ক্ষেত্রে আমরা জানি যে রাত 10টার পরে অথবা বিকেল 5টার পরে অনেক ধরনের কনসালটেন্ট পাওয়া যায় না। আপনাদেরই একই ধরনের একটা হাসপাতালের কাছে আমরা অভিজ্ঞতা নিয়েছি, তারা বলছেন যে রাত 10টার পরেও সারা রাতই এফসিপিএস করা একজন সার্জন তাদের কাছে থাকছেন আর কি। এই ধরনের ফ্যাসিলিটিস আপনারা আসলে এখানে দিতে পারেন কিনা? এখানে আমাদের ওই ফ্যাসিলিটিসটা পাচ্ছে, এটা এখানে যে ডিউটিতে থাকে সে একজন ডাক্তার থাকে, আর হচ্ছে যখন এটা প্রয়োজন হয় মানে ডিউটির ডাক্তার যখন মনে করে যে না তার এটার কনসালটেন্সি লাগবে, যে কনসালটেন্ট আসে, এটা রোস্টার করা আছে এক এক দিন এক একজনের, তারা কিন্তু সবাই এফসিপিএস, এমএস, ডিজিও এইরকম ডিগ্রি করা। আমরা কিন্তু সবসময়ই একটা লিয়াজও থাকে তাদের সাথে, যদি তারা মনে করে যে ওই সময় আমাদেরকে লাগবে তাহলে আমরা কিন্তু আপনারা তো ফ্রিকোয়েন্টলি আসলে আসছেন, যারা খুব স্বনামধন্য আর কি, তারা তো প্রায় এখানে এসে সেবা দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ ডাক্তার সিরাজুল করিম। আপনার কাছে জানবো যে এই হাসপাতালে প্রতিদিনের চিত্র, রোগীর ফ্লোটা একটু বলবেন, যে আউটডোরে কেমন রোগী আসছে, সিজারিয়ান কয়টা হচ্ছে, এটা যদি একটু বিস্তারিত আমাদের বলেন। তা আমাদের অন এন এভারেজ আউটডোরে 70 থেকে 100 অন এন এভারেজ ডেইলি। আউটডোরের খরচটা যদি আমাদের এই ফাঁকে একটু বলে দেন। আউটডোরে আমাদের কনসালটেন্টের ফি ধরা আছে নির্ধারিত 350 টাকা। হ্যাঁ, আউটডোরে কি টিকিট কাটতে হয়, সেটার খরচ কি? হ্যাঁ জি, প্রত্যেকটা রোগীকেই টিকিট কাটতে হয়, কিন্তু বেশ কয়েকটা ওকেশনে আবার টিকিট কাটতে হয় না। যেমন প্রতি মাসের বৃহস্পতিবার, প্রথম বৃহস্পতিবার আমাদের এখানে ফ্রি, কোনো টিকিট কাটতে হয় না, ফ্রি রোগী দেখা হয়। আর সরকারি যে বিশেষ দিনগুলো আছে, জাতীয় দিবসগুলো, এইগুলো আমরা এখানে খুব ভাবেই উদযাপন করি এবং ওই দিনগুলোতে আমরা কোনো আউটডোরে ফি নেওয়া হয় না, রোগী ফ্রি দেখা হয়। ওষুধও মাঝে মাঝে আমরা ওষুধের কোম্পানিগুলোর কাছ থেকে এবং আমাদের যা কনসালটেন্টরা যারা ফিজিশিয়ান স্যাম্পল পায় সেগুলোর থেকে আমাদের রোগীদেরকে ওই বিশেষ দিনগুলো, যেমন বললেন যে 70-80 জন আউটডোরে, অন্যান্য জায়গাতে আসলে কেমন রোগী আসছে আমি আপনার কাছে জানবো একটা ছোট্ট বিরতির পরে। আপনার কাছে আরও একটু জানতে চাই যে এই যে আউটডোরে আপনি বলছেন 70-80 জন, কেমন সিজারিয়ান হচ্ছে, অন্যান্য বিভাগগুলোতে আসলে রোগীরা কি পরিমাণ সাড়া দিচ্ছে সেটি যদি বলেন। এখানে তো সবগুলোই আমাদের মা ও শিশু, তো কাজে আমাদের শিশু কনসালটেন্ট আউটডোরে রুগী দেখেন দৈনিক ওইরকম 15-20-25টাও তার বাচ্চা আসে এখানে দৈনিক। আর অন্যান্য 4 জন কনসালটেন্ট আমাদের আউটডোরে রুগী দেখেন। কোনো কনসালটেন্টের কাছে 25-30-40 জন হয়ে যায়, আবার কারো কাছে আরও কম হয়। তো এরকমভাবে অন এন এভারেজে আমাদের 100 জন রুগী আউটডোরে আসে। আর যেদিন আমাদের ফ্রি থাকে সেদিন 200-300 পর্যন্ত হয়ে যায়। আর অপারেশনের যে চিত্রটা আপনি জানতে চাচ্ছেন, সিজারিয়ান এখানে অন এন এভারেজ 1/3 তো আমাদের বাংলাদেশে যে চিত্রটা আছে, একটা নর্মাল ডেলিভারি হলে তো 3টা সিজার হয়ে যায়, সেই রেশিওটা এখানেই আছে। প্রতিদিন আসলে সিজারিয়ান এবং স্বাভাবিক প্রসব মিলে সংখ্যাটা আসলে কত প্রতিদিন? প্রতিদিন অন এন এভারেজ 5-6-7টা সিজার হয়, আর 1টা বা 2টা নর্মাল ডেলিভারি হয়, 2টা হয়। আচ্ছা, আপনার কাছে আসবো বা ডাক্তার সামিনা চৌধুরী, নারী সেবার জন্য অথবা প্রসূতি মায়েদের জন্য মিডওয়াইফসদের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ, যেটি আসলে বাংলাদেশে প্রসারিত হচ্ছে। একইভাবে এই ধরনের সেবা অথবা যে কোনো ধরনের স্বাস্থ্যসেবার জন্য আসলে নার্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আসলে আপনাদের এই ইনস্টিটিউটের আসলে কোনো ভূমিকা আছে কিনা তৈরি করার ক্ষেত্রে? অবশ্যই, আমাদের যেমন মিডওয়াইফ এখন তো একটা সাংঘাতিক ডিম্যান্ড, এবং তারা শুধু মিডওয়াইফ যারা, তারা শুধু ডেলিভারি রিলেটেড এবং মাকে কাউন্সেলিং করা, প্রেগনেন্সি রিলেটেড সেবাটা দিয়ে থাকেন। কিন্তু নার্স যারা, তারা সব ধরনেরই সেবা দিয়ে থাকে। যে আমরা 3 বছর হলো একটা ইনস্টিটিউট এখানে করেছি, নার্সিং ইনস্টিটিউট, OGSB নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড সায়েন্স, এবং এটা 3rd ব্যাচ চলছে। আমরা
সেবার একটা গুরুত্বপূর্ণ অংশ এই নার্সেসরা পালন করে থাকে। কাজে আমার যদি নার্স যদি আমি সেইভাবে তৈরি করতে না পারি, কোনো সেবা তার কাছে ভালোভাবে পৌঁছাবে না। প্রতি বছর আসলে কতজন নার্স আপনারা বের করতে পারছেন? আচ্ছা, এটা আমাদের থার্ড ইয়ার চলছে এখন। এরা বের হলে আমাদের প্রথম বছরে আমাদের 30 জন আমরা সিট ছিল, 30 জন নিতে পেরেছি। মানে এরপর আমাদের 30 জন এবং 100% তারা পাস করেছে। এবং এরা আমাদের এই নার্সরা আবার অন্য হাসপাতাল, এখানে শুধু আমাদের যেহেতু নারী স্বাস্থ্য এটা, কিন্তু অনেক ধরনের নার্সদের আবার চোখ কান মুখ সব কিছুই জানতে হবে, লিভার কিডনি সব কিছুই জানতে হবে। সেই জন্য আমরা অন্য একটা সোহরাওয়ার্দী হাসপাতালের সাথে আমরা একটা এমওইউ করেছি অন্যান্য হাসপাতালের সাথে। তারা ওখানে গিয়ে ইন্টার্নিগুলো করছে। ইন্টার্ন এগুলো করলে পারে তাহলে তারা এখানে আমাদের সেই সেবাটাও দিতে পারবে এবং তাদেরও এই যে কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে তারা তৈরি হয়ে থাকবে আর কি। ধন্যবাদ অধ্যাপক গুলশানারা। আপনার কাছে জানবো যে স্যার যেটি বলছিলেন যে এখানে সিজারিয়ানের সংখ্যাটা এখনও বেশি, কিন্তু আপনাদেরই কোনো হাসপাতাল, যেমন আমরা আশুলিয়া মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে আমরা যেমন জেনেছি যে এক যুগের ব্যবধানে তারা 78% থেকে 35% পর্যন্ত স্বাভাবিক প্রসবে নিয়ে এসেছেন। এবং সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে চিকিৎসকদের কিংবা কর্তৃপক্ষ সবারই এক ধরনের চ্যালেঞ্জ তারা নিয়েছেন। সেই চ্যালেঞ্জটা নেয়ার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আসলে ওজিএসবি হাসপাতালে আছে কিনা, কারণ আমরা জানি এখানে 60% বেশি আসলে সিজারিয়ান এখনও হচ্ছে, যেটি আসলে ওজিএসবির কাছে কাম্য নয়। হ্যাঁ, এটা আসলে আমাদের এখন আছে এরকম, সিজার বেশি হচ্ছে, নর্মাল ডেলিভারি কম হচ্ছে। তো এই সিজারিয়ান সেকশন যে বেড়ে গেছে এটার তো বহুবিধ কারণ আছে। বহুবিধ কারণের মধ্যে আমরা কয়েকটা কারণকে এটাকে অ্যাড্রেস করতে পারি, যেটার মাধ্যমে আমাদের সার্ভিস ডেলিভারি যারা দেয় তারা হচ্ছে এটাকে কমাইতে পারে। সব কিছুকে কমানো যাবে না। অ্যাসিস্টেড ভেজাইনাল ডেলিভারি নামে একটা প্রোগ্রাম আছে, এটা গভর্নমেন্ট দিচ্ছে, এনজিওরা দিচ্ছে, আমরা এখানে ইনভলভ হয়েছি ওজিএসবি এবং আমাদের ডাক্তারদেরকে এটা ট্রেনিং দিচ্ছি আমরা। এবং এই ট্রেনিংটা শুধু এইখানে না, এটা আমরা সারা বাংলাদেশেই এই ট্রেনিংটা দিব, যেটা নিয়ে আমাদের একটা প্রি কংগ্রেসে ওয়ার্কশপও হয়েছিল সেটা। এইটাকে আমরা করেছি। আরেকটা যেটা আছে যে সারা বিশ্বে রবসন ক্লাসিফিকেশন নামে, মানে রবসনের শ্রেণী বিন্যাস নামে একটা সিস্টেম বের হয়েছে, সেটা হচ্ছে অডিট করতে পারে হসপিটাল নিজেই। ওই সিস্টেমটা যদি করে, হ্যাঁ, সেইটা অডিট করতে পারে। সবাইকে ট্রেনিং দিতে হবে, তখন তারা এটা যখন প্র্যাকটিস করবে তখন করবে। তো ওইটাকে আমরা করছি, রবসন ক্লাসিফিকেশনটা যেটা, আর হচ্ছে অ্যাসিস্টেড ভেজাইনাল ডেলিভারি, তাহলে এটা অনেকাংশে কমে যাবে। আরেকটা কমার হচ্ছে পদ্ধতি কাউন্সিলিং করা। আমাদের কাউন্সিলিং সেন্টার আছে, সেই কাউন্সিলিং সেন্টারে যদি প্রি কনসেপশন কাউন্সিলিং, প্রেগন্যান্সিতে কাউন্সিলিং নেয়, তখন ওইটাতে কিন্তু দেখা যাবে যে আবার হচ্ছে মানে সিজারিয়ান সেকশনের রেট কমে গেছে। মানে আপনারা নিজেরাও হ্যাপি না আপনাদের এই যে সিজারিয়ান যে বেশি হচ্ছে? আমরা এটা দেশব্যাপী কমাইতে চাই। ডাক্তার সিরাজুল করিম, আপনার কাছে জানবো যে আইসিইউ শুনলে তো মানুষের মাথা খারাপ হয়ে যায়, অনেক বেশি খরচ, এনআইসিইউ বা অপারেশন থিয়েটারের চার্জ, এই জায়গার খরচগুলো আমাদেরকে যদি একটু জানান। আইসিইউতে যদি একটা পেশেন্ট ভর্তি হয়ে ভেন্টিলেটারে প্লেস হয়ে যায়, তাহলে তার চার্জটা আমাদের এখানে ভ্যারি করে, একটু চার্জ বেড়ে যায়, 12,000 টাকা আমাদের ম্যাক্সিমাম এখানে উঠে যায়। আর অন্যান্য চার্জ হলো ওটা ইনস্ট্রুমেন্টের উপরে নির্ভরশীল, তার কোনটা লাগবে সেইটার উপরে, অক্সিজেন কতক্ষণ লাগবে, কত ঘন্টা লাগবে, সেগুলোর উপরে আইসিইউ চার্জ নির্ভর করে। তবে আমরা এখানে দেখেছি 15,000 টাকার উপরে কোনো সময় একটা পেশেন্টের চার্জ উঠে নাই। আপনারা 15,000 টাকা নেয়ার পরে রোগীকে কি আরো কোনো খরচ করা লাগে ওই দিনে? এরকম কখনো কখনো হয়তো না, এটা ইনভেস্টিগেশন ছাড়া এসে যায়, লাগে অন্যান্য যদি ইনভেস্টিগেশন আছে। সেই 15,000 তো আপনারা কোনো ভর্তুকি তো দেন না? না, এখানে তো 15,000 হলো ইনস্ট্রুমেন্ট যেটা ইউজ হলো সেটার উপরে, সেখানে যেটা তার ব্যবহার হবে। আর এনআইসিইউর ক্ষেত্রে খরচটা আসলে কীরকম? এনআইসিইউর ক্ষেত্রে আমাদের খরচ মাত্র 5,000 থেকে 6,000 টাকা দৈনিক চার্জ আছে। এখানে কোয়ালিটি তো আর কম্প্রোমাইজ করা হয় না যে আপনারা কম টাকা নিচ্ছেন? কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ নেই এবং সার্ভিস যা প্রয়োজন বাচ্চাকে সেই পুরো সার্ভিসটাই সে পায়। আচ্ছা, বিশেষ করে সিজারিয়ানের ক্ষেত্রে অপারেশন থিয়েটারের চার্জটা আমরা দেখি বেসরকারি হাসপাতালে এটা একেবারে আকাশচুম্বী হয়ে যায়। সেখানে আপনাদের খরচের মাত্রা কীরকম, অথবা একজন সার্জন আসলে নিয়মিত কত টাকা নিচ্ছে সার্জারি করার ক্ষেত্রে? কনসালটেন্ট ডক্টর তারা সবগুলোই হলো কোনো এক্সট্রা পেমেন্ট নাই, হসপিটালের তারা পে সিস্টেমে এখানে করে। তারা 10টা সিজার করলেও যা পাবে, একটা করলেও তা পাবে, না করলেও তা পাবে, মান্থলি বেসিসে তারা সিজার পায়। এই জন্য সেক্ষেত্রে খরচটা রোগীর কমে যায়, রোগীর খরচ কমে যায় এবং রোগী তাকে আর এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হয় না রোগীকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের 15,000 টাকা এবং এখান থেকে আবার অনেক ক্ষেত্রে ডিসকাউন্ট দিতে হয়, 10,000ও চলে আসে।
এবং সেটা অপারেশন থিয়েটারের খরচটা যদি একটু বলেন। অপারেশন থিয়েটারে আমাদের ওটি চার্জ একটা, আমরা যদিও এটা একটা কম্পোজিট প্যাকেজ ধরছি, ওটিতে 3,000 টাকা অ্যানাস্থেসিয়া ফি আছে, ওটি আছে, ইনস্ট্রুমেন্ট আছে, এই সবগুলো মিলেই আমরা ধরছি। সব মিলে তো 15,000 টাকার বেশি যাচ্ছে না, এটা হচ্ছে সব থেকে আসার খবর। অধ্যাপক সামিনা চৌধুরী, আপনার কাছে জানবো যে ওজিএসবির দিকে মুখিয়ে থাকে সারা বাংলাদেশের গাইনি চিকিৎসকরা যারা বিভিন্ন ধরনের ট্রেনিং করে, কিন্তু একটি কথা এমনও শোনা যায় যে ওজিএসবি হাসপাতাল ট্রেনিং নিয়ে মানে ব্যস্ত তারা থাকেন, এটি নিঃসন্দেহে দেশের জন্য আপনারা করে থাকেন। রোগীদের সেবার ক্ষেত্রে মনোযোগটা আসলে কোনো ক্ষেত্রে আসলে সরে যায় কি না, এই ধরনের জায়গাতে আপনারা আসলে নজর কিভাবে রাখেন? আসলে এই ইনস্টিটিউটটার আমাদের 4টা লক্ষ্যে ইনস্টিটিউটটা হয়েছে। একটা হলো পেশেন্ট কেয়ার, সেটা আমরা যতটাই দিব সেটা ফুল দেব, ট্রেনিং দিয়ে থাকি, এমনকি মিডওয়াইফ তৈরি করে থাকি। 3 নাম্বার হলো আমরা ইটস এ রিসার্চ ইনস্টিটিউট, এবং রিসার্চকেও আমরা সমান গুরুত্ব দিয়েছি, এবং যে জন্য এখানে আমি বলবো যে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যেটা উনি বলেছেন যে আমি চাই যে ডাক্তাররা আরও বেশি রিসার্চে মনোযোগী হোক, এবং সেই জিনিসটাও আমাদের মাথায় আছে। এছাড়া আমাদের প্রোগ্রাম আছে যে আমরা কমিউনিটির সাথে আমাদের একটা যোগ আছে, যে আমরা যে কোনো কমিউনিটিতে গিয়ে কিভাবে কাজ করতে পারি, এগুলো আমরা ইদানিং চেষ্টা করছি। কাজে এই 4টা লক্ষ্যের আমরা কোনোটাই কম্প্রোমাইজ করি না কোনোটার সাথে। গভর্নমেন্ট থেকে একটা অ্যাসেসমেন্ট হয়েছিল যে নবজাতক এবং মাতৃস্বাস্থ্য এবং নবজাতক সেবায় এই হাসপাতালটি কী ধরনের তাদের মানগত সেবা তারা দিয়ে থাকেন, সেইটাতে তুমি জেনে খুশি হবে যে আমরা 5 স্টার পেয়েছি এই হাসপাতালে। অভিনন্দন এবং আপনাদের পুরো টিমকে। আমি শেষ প্রশ্নটি অধ্যাপক গুলশানারা আপনার কাছে জানতে চাই যে এই এত অর্জনের মধ্যে দিয়ে কোথায় যেতে চান, কোথায় নিজেদেরকে কল্পনা করেন, কেমন সময় লাগতে পারে সেটি একেবারে সংক্ষেপে জানবো। আমরা আসলে এটাকে সেন্টার অফ এক্সিলেন্স বলতে যা বোঝায় সেই জায়গায় আমরা আসলে যেতে চাই, যে এটা একটা ভালো রিসার্চ ইনস্টিটিউট হবে, এটা একটা প্রতিষ্ঠান হবে যেখানে হচ্ছে সব রকমের সেবা দেওয়া হবে, একটা স্পেশালাইজড হসপিটাল হবে ম্যাটারনিটি চাইল্ড হেলথের। তাহলে মানে দেখা যাবে যে আমরা আসলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেবার মান উন্নত করা, সেবা তৈরি করা, বিভিন্ন ডিপার্টমেন্ট তৈরি করা, আর হচ্ছে আমাদের রিসার্চ ইনস্টিটিউট হিসাবে এটাকে গড়ে তোলার জন্য আমাদের খুবই প্রচেষ্টা। ওজিএসবি হচ্ছে গভর্নমেন্টের টেকনিক্যাল পার্টনার, তো যে ট্রেনিংগুলো প্রয়োজন হয় এইটা হচ্ছে আমাদের সেন্টার। তখন বাইরে থেকে দেখা যাচ্ছে যে একদম মানে চট্টগ্রাম থেকে খুলনা থেকেও যারা আসে তাদের ট্রেনিং সেন্টারটা এইখানে। যে তথ্য দিয়েছেন সেটিতে রোগী আসলে অনেক উপকৃত হবে বলে মনে করছি। আমি যদি লাস্টে একটা কথা বলি যে আমাদের যখন বিদেশি বন্ধুরা এই দেশে আসে তখন তারা অবাক হয়ে যায় যে একটা সোসাইটি কি করে এরকম একটা হসপিটাল রান করছে। এটা পৃথিবীর মধ্যে কয়টা দেশে আছে আমি জানি না, এটা একটা উদাহরণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের 3 জনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সত্যিকার অর্থেই বাংলাদেশের ইতিহাসে এটি বিরল ঘটনা যে একটি সোসাইটি তারা হাসপাতাল তৈরি করেছেন এবং সর্বনিম্ন মূল্যে বেসরকারি হাসপাতালদের মধ্যে তারা সেবা দিয়ে যাচ্ছেন। এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।